এদিকে শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে নতুন করে চক্রান্ত শুরু করেছে ছেলে সজীব ওয়াজেদ জয়। জাতিসংঘে 200 কোটি টাকা মেরেছেন তিনি। ইতিমধ্যে আওয়ামী লীগের পক্ষে কথা বলতে দেখা গেছে আমেরিকাকে। হঠাৎ আবারও আলোচনায় এসেছে শেখ হাসিনা। এদিকে ডক্টর ইউনূসকে শেখ হাসিনার পদত্যাগপত্র দেখাতে বলা হয়েছে। না দেখাতে পারলেই শেখ হাসিনা আবারও ক্ষমতায় বসতে পারে। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি যুক্তরাষ্ট্রের নির্বাহী এবং বিচার বিভাগের কাছে তুলে ধরবে স্ট্রেক গ্লোবাল। এবার আসেন, এখানে এটা বোঝায় যে খেলাটা কোথায়। এই যে আমেরিকার কাছে বিচার দিয়া ধরেন আদৌ কি হবে? বাংলাদেশের রাজনীতিতে আবার কি ফিরতে পারেন শেখ হাসিনা? তার কি প্রত্যাবর্তন সম্ভব বাংলাদেশের মাটিতে? এমন একটি বিশ্লেষণ বা গবেষণা করেছে টাইম ম্যাগাজিন। হাসিনার পদত্যাগপত্র না দেখাতে পারলে জাতিসংঘ থেকে অবৈধ সরকার হিসাবে ঘোষিত করবে ডক্টর ইউনূসকে। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিতর মাধ্যমে সবকিছু দেখতে চলেছেন। সেই সাথে দেখতে চলেছেন আজকের এই ভিডিওতে শেখ হাসিনা কত কোটি হাজার কোটি টাকা এর পিছনেই ব্যয় করেছে। প্রিয় দর্শক শ্রোতা, সেই সাথে আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন আগের সরকারই ভালো ছিল এমন তথ্য জানিয়ে কথা বলেছে গণমাধ্যমে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। আমি আর কথা বাড়াবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট, যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক করে দিয়ে বিস্তারিত ভিডিওগুলো দেখে আসি। আমদার কুমিল্লার বাসাতে একটা কথা আছে, কয় গাছের আগারটাও খায় বেড়া, ডোগারটাও খায়, মানে গোড়ারটাও খায়, তলেরটাও খায়। এবারা কোন বেড়া ভাবি কইবি নি, কই আলাও, কয় আমেরিকা বাইঠেন। যে যখন ওই চেয়ারে বসে তারা খায়। তারার খেলাটা বড় অদ্ভুত এবং সুন্দর। তারা প্রথমে লাগাই দিয়া ফাগাই থায়, থাইকা দূরত্বের রং চায়, এরপরে বুদ্ধিতে করতে কিসের চাকা, হাত থাকতে মুখে কিসের কথা। তো তে যদি যায় হালকা না খিচ্ছাইলে দেখছো আগে তো কিছুতে পারতো না, বাফের বেড়া দেখাইতে। বিষয়টা কিন্তু এরকমই হয়েছে। আর এই খেলার মধ্যে আমাদের রাজনৈতিক দলগুলো কবে যে ঢুকে গেছে নিজেরাও বোঝে না। আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে কেন আমরা বুঝি না, যারা আমাদের পলিটিশিয়ানরা আছেন, এই বৃদ্ধ মানুষগুলা, তাদের কনসার্ন কবে হবে? এই মুহূর্তে বাংলাদেশের জনগণের উপরে একটা আস্থাহীনতায় আছে আওয়ামী লীগ, বিএনপি, কিছুটা অংশে আস্থা হয়তো বা রাখছে জামাত। এখন আমি বাকি দলগুলোর কথা কেন বলছি? বড় যে দুইটা দল আছে, আওয়ামী লীগ মনে করছে পুলিশ দিয়ে ক্ষমতায় থাকা যাবে, জনগণের ভোটের দরকার কি। বিএনপি মনে করছে জনগণের তো রাস্তায় নামানোর সাহস নাই, আমেরিকার একটু ম্যানেজ করা যাক। দিন শেষে কে? আমেরিকা। কিন্তু আমেরিকাকে আসলে বিএনপিকে বা এই অভ্যুত্থানে কোনো ধরনের সাহায্য করছে আপনি কি প্র্যাকটিক্যালি দেখতে পান? হিরো আলমরে মারছে কেন তখন আলোচনা হয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্টে, কিন্তু এই সরকার, অন্তর্বর্তী সরকারের সময় তো আলম মারা খাইছে, তা আলমরে নিয়ে কোনো আলোচনা হয়েছে? হয় নাই। যখন যেটা আমেরিকার দরকার বিশ্বমঞ্চে আপনার ফোকাস করে দিবে। এবার আসুন আমরা কেন বলছি এতগুলা কথা। যুক্তরাষ্ট্রে $2 লক্ষ বিনিময়ে বাংলাদেশের প্রায় 2.25 কোটি টাকা লবিস্ট নিয়োগ করেছেন সজীব ওয়াজেদ জয়, 2 কোটি বাংলাদেশি টাকার উপরে। তো এ বিষয়ে স্ট্রেক গ্লোবাল ডিপ্লোমেসির চেয়ারম্যান রবার্ট স্ট্রেকের সাথে চুক্তি করেছেন ওয়াজেদ ইনকর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সজীব ওয়াজেদ জয়। চ্যানেল 24-এর এই খবরে বলা হয়েছে, চুক্তি অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি যুক্তরাষ্ট্রের নির্বাহী এবং বিচার বিভাগের কাছে তুলে ধরবে স্ট্রেক গ্লোবাল। তো কতদিন ধরে বাংলাদেশের এই ঘটনা নিয়ে প্যানের করবে? সেটা হচ্ছে আগামী 6 মাস। এবার আসেন, এখানে এটা বোঝায় যে খেলাটা কোথায়। এই যে আমেরিকার কাছে বিচার দিয়া ধরেন আদৌ কি হবে? আমেরিকা কি বিএনপিকে এসে ক্ষমতা বসাইছে? আওয়ামী লীগ কিন্তু বিশ্বাস করে এই ঘটনাটার পেছনের একটা মাস্টার মাইন্ড আমেরিকা। আমার কাছেও হালকা হালকা মনে হয়, কারণ আমেরিকার অনেক কিছু এখন কথার সাথে মিলে যায়। যাই হোক, মাস্টার মাইন্ড বা তাদের সেই সক্ষমতা আছে। এবং শেখ হাসিনা মাঝে মাঝে বলতেন আমেরিকা আমাকে ক্ষমতায় রাখতে চায় না, বিশেষ করে নির্বাচনের আগে। তো পরবর্তী সময় ভারতের কারণে হোক, যে কারণে হোক, আমেরিকা সাপোর্ট করে বসছিল। কিন্তু এখন আবার এই আমেরিকাই একসময় বিএনপির থেকে টাকা খাইছে আন্তর্জাতিক অঙ্গনে। যদিও বিএনপির বেলা একটু পজিটিভ যে ছিল মুশফিক ফজল আনসারি, তিনি আপনার বিএনপির সাবেক একজন নেতা বা উপদেষ্টা ছিলেন সম্ভবত বেগম খালেদা জিয়ার। তো সেই জায়গা থেকে তিনি বিনা পয়সায় হয়তো বা প্রতিদিন এটা বইলা দিতেন। এখন আমেরিকাকে করতে হচ্ছে, আওয়ামী লীগকে করতে হচ্ছে সেখানে একটা গোষ্ঠী ভাড়া কইরা। তো বিএনপি কিন্তু এর পেছনে লবিস্ট নিয়োগ করে অনেক টাকা খরচ করছে, কোটি কোটি টাকা। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের যে কোনো নজরে আনা, নির্বাহী বিভাগের নজরে আনা, অনেক কিছুতে কিন্তু মানে পেছনে অনেক টাকা খরচ করছে, জামাতও করছে, লবিস্ট নিয়োগ করছে। তো
তো ওই সময় বিএনপি জামাতের থেকে খাইছে, এখন আওয়ামী লীগের থেকে খাবে। এখন বাস্তবতা হচ্ছে এগুলা খাইয়া কি হবে। তবে এই খাওয়াটায় আমার মনে হয় যে খুব বেশি কার্যকর কোনো ভূমিকা হবে না। যেমন দেশের জনগণ যখন এখন দেখতেছে, অনেক নেতাকর্মীরা চিন্তা করতেছে যে আরে আমি বাড়িতে ঘুমাইতে পারি না, আমার বউ বাচ্চা না খায়া আছে, অথবা আমি একটা মামলা খাইছি, মামলা চালানোর খরচ নাই, এদিকে যদি কিছু দল টাকা পয়সা দিত, যদিও দলের নির্দেশনা আছে কিন্তু এরকম চেক তো আসে নাই। আর এই 6 মাসে কি হবে? তবে আমার মনে হয় আওয়ামী লীগের প্ল্যানটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এই জিনিসগুলো কি দেখছে না? কোথাও না কোথাও অবশ্যই দেখে, এদের গোয়েন্দা তথ্য খুবই স্ট্রং, বাট বিষয়গুলো নিয়ে আলোচনা করে না। যেখানে কথা বলার দরকার সেখানে কথা হয় না। তার উপরে ডক্টর ইউনূস সাহেব গিয়ে বাইডেনের সাথে যেভাবে আড্ডা দিচ্ছেন আন্তর্জাতিক অপরাধ আদালতে, যেভাবে কথাবার্তার বিষয় আসছে, জাতিসংঘের সামনে যেভাবে তিনি অভিনয় করে দেখাইছেন, মাস্টারমাইন্ডদের পরিচয় করাইছেন, সামহাও আওয়ামী লীগের কথাগুলো এখন আমেরিকা বিশ্বাস করবে না, বিশ্ব নেতারা বিশ্বাস করবে না। তো কাদের মুখ দিয়ে শুনলে করবে? তাদের দেশের লবিস্টদের মুখ দিয়া। তো লবিস্টরা কি মাগনা কথা বলে না? 6 মাসে খাইয়ালাইছে একটা লবিস্ট কোম্পানি 2.5 কোটি টাকা। তা এরকম যদি 2-4 বছর লাগে, কত কোটি টাকা আসলে খরচ করতে হবে। আর এগুলা খরচ করে কি হবে আমেরিকা আমরা ভালো বললে? আমাদের দেশের রাজনৈতিক সরকারগুলোর ফোকাস করা উচিত আমার দেশের জনগণ আমারে ভালো বলে কিনা, আমার মানুষ আমারে ভালো বলে কিনা, সেইটা, ভাড়াটিয়াদের কথা না। আমি এটাতে বরাবরই বিপরীত পক্ষে আছি। এই যে খালেদা জিয়ারে আওয়ামী লীগ সরকারের আমলে এইভাবে তিনি বিদেশ যেতে পারেন নাই, যদি এখন যাচ্ছেন অন্য কারণে, বাট কখনো আমেরিকার কোনো কথা বলতে শুনছেন? বারবার মুশফিক ফজল আনসারী এটাকে নজরে আনছে, জাতিসংঘ বক্তব্য দিছে, কিন্তু মার্কিন স্টেট ডিপার্টমেন্ট কোনো বক্তব্য দেয় না কোনোভাবেই। তারেক রহমানের ইস্যুতে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের ইস্যুতে বরাবরই কিন্তু কথা বলতো। বাংলাদেশের রাজনীতিতে আবার কি ফিরতে পারেন শেখ হাসিনা? তার কি প্রত্যাবর্তন সম্ভব বাংলাদেশের মাটিতে? এমন একটি বিশ্লেষণ বা গবেষণা করেছে টাইম ম্যাগাজিন। টাইম ম্যাগাজিন এটি নিয়ে রিপোর্ট করেছে এবং বিভিন্ন বিশেষজ্ঞদের বক্তব্য সেখানে সন্নিবেশিত করেছে। তাদের কেউ বলছেন যে অসম্ভব শেখ হাসিনার দেশে ফেরা এবং রাজনীতিতে আবার পুনর্বাসিত হওয়া, আবার কেউ কেউ বলছেন যে না, সম্ভব। কেন সম্ভব তার ব্যাখ্যাও তারা দিয়েছেন। সেই টাইম ম্যাগাজিনের সূত্র ধরে যুগান্তর একটি রিপোর্ট করেছে। সেখানে বলা হচ্ছে, ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত 5ই আগস্ট দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। তার পতনের পর দেশ ছেড়েছেন তার দল আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী। দেশে গ্রেপ্তার হয়েছেন অনেকে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে দায়িত্ব নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার দায়িত্ব গ্রহণের পর বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, আওয়ামী লীগ ও শেখ হাসিনা কি ফের ঘুরে দাঁড়াতে পারবে? আবার ক্ষমতা রাজনীতিতে অংশ নিতে পারবেন? এমন একটি প্রশ্ন। এমনকি তিনি কি আবার নির্বাচনে অংশ নেবেন? ভোটে দাঁড়াবে আওয়ামী লীগ? এসব প্রশ্নগুলো কিন্তু এখন ঘুরপাক খাচ্ছে। টাইম ম্যাগাজিনের শিরোনামটা হচ্ছে, কিভাবে অসম্ভব প্রত্যাবর্তন ঘটাতে পারেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্লেষক জিল্লুর রহমান তিনি বলছেন, আগামী দশকে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা ও তার দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কোনো সুযোগ নেই। তবে অন্তর্বর্তী সরকার ব্যাপকভাবে ব্যর্থ হলে এই প্রেক্ষাপট বদলে যেতে পারে। টাইম ম্যাগাজিনে সজীব ওয়াজেদ জয় একটি বক্তব্য দিয়েছেন। তিনি বলছেন, আমরা সবাই কোটা আন্দোলন দেখে অবাক হয়েছিলাম। আসলে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে বলেছিলাম 30% কোটা বেশি হয়ে যায়, আমাদের এটি কমিয়ে 5% নিয়ে আসা উচিত। তখন একজন মন্তব্য করেন, আমরাও মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি। আমি মজা করে বলেছিলাম, এজন্যই তো আমি 5% রাখতে বলেছি। শেষ পর্যন্ত কোটা ইস্যু অগ্নিশিখার মতো বৈষম্য ও রাজনৈতিক দমন পীড়নের প্রতি বাংলাদেশের জনসাধারণের ক্ষোভকে উস্কে দেয়। জুলাই মাসে এই অস্থিরতা তীব্র আকার ধারণ করে। শান্তিপূর্ণ আন্দোলনকারীদের সহিংসভাবে দমন পীড়নের ফলে অন্তত 1000 মানুষ মারা যায়। হাসিনাকে শেষবারের মতো যখন দেখা যায়, তখন তাকে একটি সামরিক হেলিকপ্টারে ভারতে পাঠানো হচ্ছিল। অন্যদিকে আন্দোলনকারীরা তার সরকারি বাসভবন দখল নিচ্ছিলেন ঠিক সেই সময়টা। হাসিনা সেই পরিস্থিতিতে ভারতে পালিয়ে যান। তিনি এখন পর্যন্ত ভারতীয় অবস্থান করছেন, জনসম্মুখের আড়াল থেকে নিজের ক্ষত সরানোর চেষ্টা করছেন। সজীব ওয়াজেদ জয় বলছেন যে তিনি অর্থাৎ শেখ হাসিনা দেশের পরিস্থিতি নিয়ে খুবই হতাশ, কারণ গত 15 বছরে তার সব পরিশ্রম প্রায় বিফলে যাচ্ছে। এখন রাজনীতির হিসাব নিকাশ হচ্ছে যে
এই 15 বছরে শেখ হাসিনার যেই প্রতিটা সরকারি প্রতিষ্ঠান যেভাবে রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণ করেছেন, এর ফলে সেনাবাহিনী, আদালত, অন্যান্য প্রশাসন, নিরাপত্তা বাহিনী, তাদের প্রতি একটা গভীর অনাস্থা বা অবিশ্বাস তৈরি হয়েছে মানুষের মধ্যে। সেই আস্থাটা কিভাবে ফিরিয়ে আনা যায়? যাই হোক, একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন যে উইলসন সেন্টারের সাউথ এশিয়ান ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা উড়িয়ে দিতে পারছেন না। অর্থাৎ শেখ হাসিনা আবার প্রত্যাবর্তন করবেন এমন একটি সম্ভাবনা দেখছেন কুগেলম্যান। তিনি বাংলাদেশ নিয়ে গবেষণা করেন, সাউথ এশিয়া নিয়ে তার অনেক গবেষণা ধর্মী বক্তব্য বা প্রতিবেদন আছে। তিনি বলছেন হাসিনার প্রত্যাবর্তন বেশ সম্ভব। দক্ষিণ এশিয়ার পরিবারতান্ত্রিক রাজনীতির ইতিহাস ঘাটুন, দেখবেন পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে দেউলিয়া মনে হলেও এই দলগুলোকে একেবারে বাতিলের খাতায় ফেলতে পারবেন না। তবে অন্য পর্যবেক্ষকরা হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে কুগেলম্যানের মতো এত আত্মবিশ্বাসী নন। সারা বাংলাদেশে হাসিনার পোস্টার ছেঁড়া হয়েছে, বিকৃত করা হয়েছে, তাকে স্বৈরাচার হিসেবে গ্রাফিতি আঁকা হয়েছে। তরুণ প্রজন্ম হাসিনার লিগেসিকে এভাবেই দেখছে, বলেন মুবাশশর জয়। বলছেন হাসিনা নির্বাচনে দাঁড়ানোর জন্য দেশে ফিরবেন কিনা সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ঢাকা ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের মতে আগামী দশকে বাংলাদেশের রাজনীতিতে হাসিনা ও তার দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কোনো সুযোগ নেই। তবে অন্তর্বর্তী সরকার ব্যাপকভাবে ব্যর্থ হলে এই প্রেক্ষাপট বদলে যেতে পারে। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শহীদুল হক তিনি বলছেন, সংস্কারে বাধা দিতে হেন প্রচেষ্টা নেই যা এই প্রশাসন করছে না। তারা এই সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, আর দৃশ্যমান কোনো উন্নতি না হলে মানুষ ধৈর্য হারাবে। আর জয়, সজীব ওয়াজেদ জয় সেই আশাতেই আছেন। বর্তমানে আইনবিহীন পরিস্থিতির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, তারা যদি 1 বছর বা 18 মাস দেশ পরিচালনা করতে চায় তাহলে ঠিক আছে, এর বেশি না। আচ্ছা, যাই হোক, কিন্তু একটা বিষয় হচ্ছে যে অন্তর্বর্তী সরকার যদি ব্যর্থ হয় বা শেষের দিকে যদি একটা এলোমেলো অবস্থা হয়, তো তারা কি করতে পারে? তারা একটা নির্বাচন দেবে, নির্বাচন দিয়ে তারা চলে যেতে পারে। তো সেই নির্বাচনে তো আসবে হচ্ছে বিএনপি। তাহলে অন্তর্বর্তী সরকার, পরের সরকার বিএনপির সরকার, ধারণা করা হচ্ছে সেখানে আসলে আওয়ামী লীগের জায়গাটা কোথায়, কে স্বীকৃতি দেবে? এই অস্থিরতা বা ব্যাপকভাবে যদি ব্যর্থ হয় অন্তর্বর্তী সরকার, মানুষ বিমুখ হবে, হতাশ হবে। তাই বলে কি শেখ হাসিনা বা আওয়ামী লীগকে আবার চাইবে? এটা একটা $1 মিলিয়ন কোশ্চেন। এটার সমাপ্তি এতটা হবে না, কারণ বিষয়টা এত সহজ না। এরপরের ধাপে আছে বিএনপি। তখন মানুষ হয়তো এমনটা হইতে পারে যে বিএনপি দ্রুত ক্ষমতায় আসুক, সেটা চাইতে পারে। বিএনপি যদি ক্ষমতায় আসে, দ্বিতীয় প্রধান হিসেবে থাকবে ক্ষমতার বাইরে জামাত ইসলাম। জামাত ইসলামকে চাইবে আওয়ামী লীগ আসুক, একসাথে মিলে আমরা বিএনপির পতন ঘটাবো? সেটা অসম্ভব, কেননা জামাতের বহু নেতাকর্মী নিহত হয়েছে। আজকের এই বাংলাদেশে আপনি যে কোনো সাধারণ মানুষের সাথে কথা বলবেন, যাদের সাথেই কথা বলবেন, এমনকি বিএনপি জামাত গণনার লোকজনের সাথে যদি কথা বলেন, খুব স্ট্রিক্ট বিএনপি জামাত না, নর্মাল যারা বিএনপি জামাত আছে তাদের সাথেও যদি আপনি কথা বলেন, সবারই একটি কথা, শেখ হাসিনা আসলে ভালো ছিল। সবাই বলছে যে শেখ হাসিনা আসলে এই দেশের জন্য ভালো ছিল। কেন সবার মধ্যে এই রিয়েলাইজেশন 40 দিন 50 দিনের মধ্যে কেন মানুষের মধ্যে এই রিয়েলাইজেশন আসছে? আর কিছু কিছু মানুষ বলতেছেন, আজকে মানুষের কথা হচ্ছে যে খুব বেশি দূরে নয়, অচিরেই এই বাংলাদেশের জনগণ 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে, প্রার্থনা করবে, আল্লাহ তুমি আমাদের শেখ হাসিনাকে ফিরিয়ে দাও, আমাদের একজন শেখ হাসিনা দাও। তো কেন এই রিয়েলাইজেশন গুলো আসছে? কি হচ্ছে বাংলাদেশে এই অল্প দিনের মধ্যেই যে মানুষ, বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে এত অনুভব করছে? আসুন একটু দেখি কি হয়েছে অল্প দিনের মধ্যে, আর শেখ হাসিনা কি বা করেছেন বাংলাদেশের মানুষের জন্য। আসুন একটু দেখি। কারণ আমরা যদি লক্ষ্য করি, শুধু বেশি দূরের কথা নাই, গতকালকের ঘটনা যদি লক্ষ্য করি, আপনি দেখেন যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের যেই মূল শক্তি তার মধ্যে অন্যতম হচ্ছে গার্মেন্টস শিল্প। অথচ দেখেন গতকালকে গার্মেন্টস শিল্পগুলোর কি একটি বাজে অবস্থা। এই গার্মেন্টস শিল্পটা প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে। গার্মেন্টস কর্মীরা গতকালকে বেতন ভাতার জন্য এবং দাবি দাওয়া নিয়ে মাঠে নেমেছে। তাদের উপরে বেদরক লাঠিচার্জ করা হয়েছে, তাদেরকে পিটানো হয়েছে, গরু বাছুরের মতো তাদের উপরে পিটানো হয়েছে, তাদের একজন কর্মীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। কিন্তু শেখ হাসিনার আমলে তো এরকম ছিল না। শেখ হাসিনার আমলে গার্মেন্টস ব্যবসায়ীরা ভালো ছিল, গার্মেন্টসে যারা কাজ করতো সবাই ভালো ছিল, মানুষ হ্যাপি ছিল। আজকে কোথায় সেই শিল্পটা? সেই শিল্পটা আজকে এই বিএনপি জামাত চক্র এবং ইনুস গংরা এটাকে ধ্বংস করে দিয়েছে। তারপরে আরেকটা জিনিস দেখেন যে গতকালকে যে চাকরি প্রত্যাশী যারা আছে, যারা চাকরির বয়স 35 পর্যন্ত আবেদন করার বয়স করার জন্য আন্দোলন করতেছে, তাদের উপরে লাঠিচার্জ করা হয়েছে, তাদের উপরে
টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে। কোথায় আপনাদের গণতন্ত্র? কোথায় মানুষের কথা বলার অধিকার? শেখ হাসিনা সরকার তো এইরকম কাজ তো করে নাই। সেই জন্য সবাই আজকে একই কথা বলতেছে, হে আল্লাহ আমাদের শেখ হাসিনাকে আমাদের মাঝে ফিরিয়ে দাও, আমাদের একজন শেখ হাসিনা দরকার। তারপরে আপনি যদি দেখেন যে সাম্প্রতিক কালের কিছু ঘটনা যদি দেখেন, মানুষের মনে কি একটা অস্থিরতা, সেখানে মসজিদ কিংবা মন্দির কিংবা বাজারে কিংবা হাটে, সেখানে মানুষের মধ্যে সবার মনে একটা অস্থিরতা, কোনো শান্তি নেই, কোথাও কি যেন নেই। মানুষ আজকে এটা কষ্টে আছে, মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। এই বুঝি ডাকাত আসছে, এই বুঝি চোর আসছে, এই বুঝি আমার বাড়িতে ডাকাতি হচ্ছে, এই বুঝি আমার চাকরি গেল, মানে এই বুঝি আমার জীবনের নিরাপত্তা নেই, আমার বাচ্চাটা স্কুল গেছে আর কি ফিরে আসবে। এই যে মানুষের মধ্যে একটা অস্থিরতা, সেই অস্থিরতা থেকে মানুষের মধ্যে প্রশ্ন, শেখ হাসিনাই তো ভালো ছিল, আমাদের যদি একজন শেখ হাসিনা থাকতো। তাই মানুষ মসজিদ কিংবা মন্দির সব জায়গার মধ্যে একই প্রশ্ন সবার, হে আল্লাহ তুমি আমাদের একজন শেখ হাসিনা দাও। দেখেন আপনি যদি লক্ষ্য করেন, দেখেন যে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি মানে শেখ হাসিনার ভালোবাসা থেকে একজন নির্লোভ মানুষ হিসাবে ধর্মপ্রাণ মুসলমানদের শান্তিপ্রিয়ভাবে নামাজ পড়ার জন্য, ধর্মচর্চা করার জন্য তাদের জন্য 560টি, এই পৃথিবীতে বিরল দৃষ্টিনন্দন 560টি মডেল মসজিদ নির্মাণ করে দিয়েছে। অথচ দেখেন এই বিএনপি জামাত চক্র ইউনূসের গংরা সমন্বয়কারীরা এই মসজিদের ভিতরে গিয়ে, মসজিদ দখলের জন্য মসজিদের ভিতরে গিয়ে, বাইতুল মোকাররমের ভিতরে গিয়ে মারামারি করেছে। আপনারা সারা বাংলাদেশে এরকম কোন ঘটনা কখনো দেখেছেন আগে? দেখেন নাই, এই প্রথম। এই জন্য সবাই বলছে আল্লাহ আমাদেরকে একজন শেখ হাসিনা দাও। তারপর আপনি দেখেন শেখ হাসিনা যেহেতু বিদেশে পড়াশোনা করেছেন, ওনার পিতা রাষ্ট্রপতি ছিলেন, উনি এসে দেখেছেন কিভাবে যানজট কিভাবে নিরসন করতে হয়, মেট্রো রেল, এগুলোর ধারণা থেকে উনি বাংলাদেশের মতো জায়গায় মেট্রো রেল নিয়ে আসছেন। মানুষ অল্প সময়ের মধ্যে ঢাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত গিয়ে অফিস আদালত করতে পারছেন, তাদের কাজকর্মগুলো করতে পারতেন। পক্ষান্তরে ক্ষমতার জন্য, এই সরকারকে হটানোর জন্য, ক্ষমতার জন্য এই সমন্বয়কারী ইউনূসের সন্ত্রাসীরা, বিএনপি জামাতের সন্ত্রাসীরা মেট্রো রেলটাকে ভেঙে দিয়েছে। এখন মানুষ যানজট পোহাচ্ছে, যানজটে পরে আল্লাহর কাছে দোয়া করছে, হে আল্লাহ আমাদের শেখ হাসিনাকে আমাদের মাঝে ফিরিয়ে দাও, আমাদের শেখ হাসিনাই ভালো ছিল। তারপরে আপনি যদি দেখেন যে মানুষ, এই দেশের মানুষ যারা গৃহহীন ছিল, যাদের গৃহ ছিল না, ইংল্যান্ডে এই সিস্টেমটা চালু আছে, যাদের হোমলেস পিপল, তাদের জন্য সরকার থাকার ব্যবস্থা করে বা বাড়ির ব্যবস্থা। সে একই আদলে, যেহেতু উনি বিদেশে পড়াশোনা করেছেন, একই আদলে বাংলাদেশে গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ করে তাদেরকে গৃহ দিয়েছেন, গৃহহীনদের জন্য গড় করে দিয়েছেন। অথচ এই বিএনপি জামাত সরকার 5 তারিখের পর থেকে 5 তারিখে সারা বাংলাদেশে গৃহহীনদের ঘরগুলোতে পর্যন্ত আক্রমণ করেছে। তখন এই গৃহহীন মানুষরা আল্লাহর কাছে প্রার্থনা করতেছে, আল্লাহ আমাদের শেখ হাসিনাকে আমাদের মাঝে ফিরিয়ে দাও, আমাদেরকে রক্ষা করো। তারপরে আপনি দেখেন যে সারা বাংলাদেশে মাজারগুলোকে কিভাবে ভেঙে দেওয়া হয়েছে। দেখেন শেখ হাসিনা এই দেশের মানুষের বাউলদের, সুফিবাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা থেকে বাউলদেরকে ভালোবেসে, সুফিদেরকে ভালোবেসে, আল্লাহর অলিয়া উলিয়াদেরকে ভালোবেসে তাদের একজন প্রতিনিধি মমতাজকে সংসদে নিয়ে আসছেন। পক্ষান্তরে এই যে আপনি দেখেন সারা বাংলাদেশে মাজারগুলোতে, অলিয়া উলিয়া, আল্লাহর অলিয়া উলিয়াদের মাজারগুলোতে হামলা করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, এমনকি মানুষের কবর পর্যন্ত জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। তাই মানুষ, এই মানুষগুলো আজকে শান্তিতে নেই। অলিয়া উলিয়ার বক্তরা, বাংলাদেশের সুফিবাদের লোকের আজকে ভালো নেই। তাই আল্লাহর কাছে সুফিবাদের লোকজন দোয়া করতেছে, আল্লাহ আমাদেরকে রক্ষা করার জন্য, আমাদের মাজারগুলো রক্ষা করার জন্য, আমাদের বাউলদেরকে রক্ষা করার জন্য, আমাদের সুফিবাদকে রক্ষা করার জন্য, আমাদের সুন্নিবাদকে রক্ষা করার জন্য আমাদের শেখ হাসিনাকে আমাদের মাঝে ফিরিয়ে দাও। তারপরে আপনি দেখেন যে শেখ হাসিনার ভালোবাসা মানুষের প্রতি কত ছিল। এই শেখ হাসিনা ফিলিস্তিনিদের পক্ষ অবলম্বন করে জাতিসংঘে বক্তব্য দিয়েছেন, ফিলিস্তিনিদের পক্ষে সরাসরি অবস্থান নিয়েছেন, তাদের জন্য ত্রাণ পাঠিয়েছে। পক্ষান্তরে এই ইউনূস ইসরায়েলিদেরকে, ফিলিস্তিনি মুসলমানদের প্রতি হামলা করার জন্য $200 কোটি ইসরায়েলিদেরকে দিয়েছে। এই জন্য মুসলমানরা, বাংলাদেশের মুসলমানরা আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমাদের শেখ হাসিনাকে আমাদের মাঝে ফিরিয়ে দাও। তারপরে আসেন এই যে দেখেন বাংলাদেশে ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছিল এই শেখ হাসিনা। মানুষের আর্থসামাজিক অবস্থার এত উন্নত হয়েছিল, ঘরে ঘরে বিদ্যুৎ ছিল, মানুষ এদের আলোতে পড়াশোনা করতে পারতো, মানুষের সুখে শান্তিতে বসবাস করতে পারতো, মানুষের ব্যবসা বাণিজ্য করতে পারতো, কলকারখানাগুলো চমৎকার ভাবে চলতো। আজকে দেখেন এই সরকার আসার পরে 30 বছর 40 বছর পূর্বের যে হারিকেন, বিএনপি জামাতের রেখে যাওয়া যে হারিকেন আর কুপি, সেই প্রচলনটা আজকে আবার নতুন করে চালু হলো। এই সব কারণগুলোতে আজকে মানুষ দুহাত তুলে দোয়া করতেছেন, আল্লাহ আমাদের শেখ হাসিনাকে তুমি আমাদের মাঝে ফিরিয়ে দাও। তারপরে আপনি দেখেন যে শেখ হাসিনার আমলে শেখ হাসিনা বিদেশ থেকে যারা টাকা পাচার করেছে তাদের টাকা ফেরত এনেছে। এই ডক্টর ইউনূস শেখ হাসিনার বিরুদ্ধে মেইন ষড়যন্ত্র করার কারণ হয়েছে যে সে সামাজিক ব্যবসা করার জন্য, ডক্টর যে ইউনূসের যে সামাজিক ব্যবসা, সামাজিক সুদের ব্যবসা, সেই সামাজিক সুদের ব্যবসা করার জন্য সে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি ডলার পাচার করেছে সারা বিশ্বে। এই টাকাগুলোর বৈধতা দেওয়ার জন্য, এই টাকাগুলোকে সে যেন সে বিপদে না পড়ে, সেই জন্য শেখ হাসিনা সরকারকে উৎখাতের জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাই মানুষ আজকে এই সবগুলো জিনিসের অনুধাবন করে, রিয়েলাইজেশন করে মানুষ আজকে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে, হে আল্লাহ তুমি আমাদের শেখ হাসিনাকে আমাদের মধ্যে আল্লাহ ফিরিয়ে দাও, আমাদেরকে একজন শেখ হাসিনা দাও। তাই আমি বলবো যে আসুন আমরা সকলে মিলে প্রকৃত পক্ষে এই দেশকে রক্ষা করার জন্য, আমাদের দেশটাকে রক্ষা করার জন্য আমরা আমাদের শেখ হাসিনাকে ফিরিয়ে এনে আমাদের সরকারটি পুনর্বহাল করে বাংলাদেশটাকে আবারও উন্নয়ন এবং অগ্রগতির পথে নিয়ে যায়। নয়তো আমাদের সবার জীবনে কষ্ট আছে। বাংলাদেশে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে, গার্মেন্টস বলেন, শিক্ষা খাত বলেন, এই যে আজকে দেখেন আজকে নার্সরা, সারা দেশের নার্সরা রাস্তায় নেমে আসছে, তারা কর্মবিরতি পালন করছে, রোগীগুলোর কষ্ট হচ্ছে। এই যে মানুষের একটা অস্থিরতা, দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে, রাতের অন্ধকারে জামাত শিবিরের লোকজন মানুষকে হত্যা করে নদী নালাতে, খালে বিলে বিভিন্ন জায়গায় ফেলে রাখছে, মানুষের জীবনের আজকে কোনো নিরাপত্তা নেই। তাই এই দেশটাকে শান্তি ফিরিয়ে আনতে হলে, এই দেশটাকে আবার বিশ্বের দরবারে মর্যাদাপূর্ণ একটি দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। তাই আসুন আমরা সকলে মিলে এই ইউনূস গংদের হটিয়ে আবারও আমরা শেখ হাসিনা সরকারকে পুনর্বহাল করে আমাদের উন্নয়ন এবং অগ্রযাত্রাকে অব্যাহত রাখি। তবে একটি জিনিস আমি বলতে চাই যে আমাদের যখনই আবার আমরা ক্ষমতায় আসি না কেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসে না কেন, আমরা কিন্তু
দুর্নীতিকে প্রশ্রয় দিব না। আমাদের সরকারের আমলে কতিপয় দুর্নীতিবাজ দুর্নীতি করেছে, আমি স্বীকার করছি কিছু দুর্নীতিবাজ আমাদের সরকারের আমলে দুর্নীতি করেছে। সেই দুর্নীতির দায় আমরা যারা, সেই দুর্নীতি দায় শেখ হাসিনা কেন নিবে, সেই দুর্নীতি দায় আমরা যারা সাধারণ করি আমরা কেন নেব? এই দুর্নীতিবাজদের আমরা শাস্তি চাই, তাদের সর্বোচ্চ শাস্তি চাই, তাদের বিচার চাই। কোন দুর্নীতিবাদের তথ্য থাকলে উপাত্ত থাকলে আমাদেরকে দিবেন, সেটা আমরা প্রকাশ করব। দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান হচ্ছে জিরো টলারেন্স। তাই একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে আসুন, দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে, আবারও আমাদের শেখ হাসিনাকে আমাদের মাঝে ফিরিয়ে এনে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।